তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করছি। আজকে আমরা ফার্মি এনার্জির সাথে কিছু রিলেটেড প্যারামিটারস আছে সেগুলো নিয়ে কথা বলবো। এবং আমি বোধহয় তোমাদের এই করোনার ছুটির আগে ক্লাসে থার্মোডাইনামিক প্রবাবিলিটি নিয়ে দু একটা কথা বলেছিলাম, ম্যাক্রোস্টেট মাইক্রোস্টেট এগুলোর প্রসঙ্গে। সেগুলো আবার আমাদের একটু রিভাইজ করতে হবে, তো সে কাজগুলো আজকে আমরা করবো আর কি। তো প্রথম কথা হলো ফার্মি এনার্জি, যেটা আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে ফার্মি এনার্জি হলো সিস্টেম অফ ফার্মিয়নের। আমরা একক আয়তনের ভিতরে যদি ফার্মি গ্যাসের কথা চিন্তা করি, তার মানে ফার্মি পার্টিকেল গুলো নিজেদের ভিতরে কোনো রকম ইন্টারাকশন নেই, তারা যদি ওই সিস্টেমের ভিতরে থাকে এবং তারা যদি তাদের মতো দৌড়াদৌড়ি করে বেড়ায়। এই দৌড়াদৌড়ি করে বেড়ায় কথাটার একটা আলাদা তাৎপর্য আছে। এর মানে হলো যে তাদের যে এনার্জির কথা আমরা বলছি সেটা হলো কাইনেটিক এনার্জি। এরকম শুধুমাত্র কাইনেটিক এনার্জি আছে এরকম যদি সিস্টেম অফ ফার্মিয়ন থাকে, যাদেরকে আমরা ফ্রি পার্টিকেল হিসেবে ট্রিট করছি, লাইক এ গ্যাস, আইডিয়াল গ্যাস, ইউনিট ভলিউমে এরা যদি থাকে, তাহলে অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার আমরা বিভিন্ন এনার্জি স্টেটে যদি এদের সাজানো শুরু করি, এবং অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে আমি যদি এদের সাজাতে চাই, তাহলে আমাকে কিভাবে সাজাতে হবে? প্রথমে আমার ফিল করতে হবে একদম লোয়েস্ট এনার্জি স্টেটটা। সেটা যখন ফিল্ড হয়ে যাবে, সেটা ফিল্ড হয়ে যাওয়ার পরে তারপরে এনার্জি স্টেটে আসতে হবে, সেটাকে কমপ্লিটলি ফিল করতে হবে। সেটা কমপ্লিটলি ফিল্ড হয়ে যাওয়ার পর তারপরে এনার্জি স্টেটে আসতে হবে, সেটাকে কমপ্লিটলি ফিল করতে হবে, তারপরে স্টেটে আসতে হবে। এইভাবে আস্তে আস্তে যে টপ মোস্ট যে এনার্জি লেভেলটা পাওয়া যাবে ফর দিস ফার্মি গ্যাস সিস্টেম, সেটার নামই হলো ফার্মি এনার্জি। এর আগের ক্লাসে আমি তোমাদের এই ফার্মি এনার্জির ডেফিনেশন শিখিয়েছিলাম। তো এই ফার্মি এনার্জির সাথে রিলেটেড আরো অনেকগুলো প্যারামিটার আছে, যেগুলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স করতে গেলে, অথবা কন্ডেন্স ম্যাটার ফিজিক্স করতে গেলে, অথবা অ্যাডভান্স লেভেলে কোয়ান্টাম মেকানিক্স করতে গেলে বারবার দরকার হয়। তো সেই প্যারামিটার গুলো আজকে আমরা একটা একটা করে শিখবো, এবং তোমরা মনোযোগ দিয়ে দেখবে যে কিভাবে এদেরকে কানেক্ট করা হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদের এই টেবিলটা দেখিয়েছিলাম। কতগুলো মেটালের ভিতরে যে ইলেকট্রন গুলো আছে, যে ইলেকট্রন গুলো আমরা ফ্রি ইলেকট্রন হিসাবে ট্রিট করছি, এবং ইলেকট্রন গুলো ফার্মিয়ন। কাজে ফ্রি ইলেকট্রনের যে অ্যাসেম্বলি ইনসাইড মেটালস, সেগুলোকে আমরা ফার্মি গ্যাস বলতে পারি। তো সেই লিথিয়াম যে মেটাল আছে, লিথিয়াম একটা মেটাল, তোমরা জানো সোডিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম এগুলো সবই মেটাল। এই মেটালের ভিতরে যে মোবাইল ইলেকট্রন গুলো আছে, যারা অলমোস্ট ফ্রি ম্যাটেরিয়ালের ভিতরে ঘুরে বেড়ায়, সেই সমস্ত ইলেকট্রনের যে ফার্মি এনার্জি, সেই ফার্মি এনার্জির কিছু ভ্যালু এখানে দেয়া আছে। তুমি দেখতেই পাচ্ছ যে এই ভ্যালুগুলো অফ দ্য অর্ডার অফ ইলেকট্রন ভোল্ট, 1 থেকে শুরু করে 10-12 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত ইন জেনারেল। সামান্য কমও হয়, কিছুটা বেশিও হয়, কিন্তু এখানে ভ্যালুগুলো সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। তাহলে ভ্যালুগুলো কেমন? এ ফিউ ইলেকট্রন ভোল্টস, কয়েক ইলেকট্রন ভোল্টের মতো ভ্যালু এই ফার্মি এনার্জি। এবং তোমাদের শুরুতেই যেটা বললাম, এই ফার্মি এনার্জি হলো কি ধরনের এনার্জি? ইটস কাইনেটিক এনার্জি। কার কাইনেটিক এনার্জি? অফ দ্য ফার্মিয়ানস। এবং এখানে এই যে সব মেটাল টেটালের কথা যখন বলা হয়, তখন জেনারেলি আমরা কার কথা চিন্তা করি? ইলেকট্রনস। এবং তোমাদের জানা আছে যে ইলেকট্রন গুলো হলো ফার্মিয়ন, এর এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে, এবং এদের ইন্ট্রিনসিক স্পিন হলো হাফ। তো ভালো কথা, এই তো হলো ফার্মি এনার্জি। এখন এই যে ফার্মি এনার্জি যদি থাকে, তাহলে সেই এনার্জির সাথে একটা টেম্পারেচারকে ট্যাগ করা যায়। কারণ তোমরা জানো যে এনার্জি এবং টেম্পারেচার এক স্কেল থেকে আরেক স্কেলে ট্রান্সফরমেশন করা সম্ভব। এবং এই ট্রান্সফরমেশন যেটা হয় এনার্জি এবং টেম্পারেচারের ভিতরে, ইকুইভ্যালেন্স, ট্রান্সফরমেশন না বলে ইকুইভ্যালেন্স বলা ভালো। এই ইকুইভ্যালেন্সটা আসে কোন জায়গা থেকে? থ্রু দ্য বোলসম্যান কনস্ট্যান্ট, কেবি। এই কনস্ট্যান্টের কথা তোমাদের জানা আছে। এই বোলসম্যান কনস্ট্যান্ট কি করে? এনার্জি এবং টেম্পারেচারের ভিতরে যোগসূত্র স্থাপন করে। তাহলে কোন একটা পার্টিকুলার এলিমেন্টের জন্য, মেটালিক এলিমেন্টের জন্য, তার যে ইলেকট্রন আছে তাদের ফার্মি এনার্জি যদি ইএফ হয়, তাহলে এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এখানে ইএফ হলো ফার্মি এনার্জি। সেই ফার্মি এনার্জির সমতুল্য একটা টেম্পারেচার ডিফাইন করা যায়, যেটার নাম আমরা দিয়েছি টিএফ। এফ দিয়ে ফার্মি বোঝানো হচ্ছে। তাহলে এই এনার্জির ইকুইভ্যালেন্ট একটা টেম্পারেচার যদি আমি ডিফাইন করতে চাই, তাহলে কিসের মাধ্যমে সেটা করতে হবে? এই যে কনস্ট্যান্টটা আছে, বোলসম্যান কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট দিয়ে আমার এই সম্পর্ক স্থাপন করতে হবে। এটা তোমাদের জানা আছে, এগুলো তোমরা থার্মোডাইনামিক্সে পড়েছো, এবং আমার ধারণা তোমরা ইন্টারমিডিয়েটে ওইসব পড়েছো। বোলসম্যান কনস্ট্যান্টের সম্পর্কে তোমাদের আগে থেকে জানা আছে। এই যে কনস্ট্যান্ট, এটার ভ্যালুটা এখানে দেয়া আছে।
এবং তোমরা একই সাথে জানো 1 ইলেকট্রন ভোল্ট আমরা ফার্মি এনার্জিকে জেনারেলি যেই স্কেলে যে ইউনিটে প্রকাশ করি সেটা হলো এনার্জি, সেটা হলো ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট সমান কতটুকু এনার্জি? ইলেকট্রনের চার্জ মাল্টিপ্লাইড বাই 1 ভোল্ট, সেই জন্য এটাকে ইলেকট্রন ভোল্ট বলা হয়। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটার ভ্যালু এখানে দেয়া আছে, মাল্টিপ্লাইড বাই 1 ভোল্ট। এবং চার্জকে যদি তুমি ভোল্টেজ দিয়ে গুণ করো তাহলে তুমি যেটা পাও সেটা হলো একটা এনার্জি। এবং এইখানে যে মানটা দেওয়া আছে সেটা হলো 1 ইলেকট্রন ভোল্টে কত জুল হয়। এখন তুমি চিন্তা করো এই যে উপরে যে ইকুয়েশনটা আসে এখানে যদি তুমি 1 ইলেকট্রন ভোল্টে যত জুল হয় তার মানে 1.602, 1 ইলেকট্রন ভোল্টে যত জুল হয় 1.602 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻19 জুল। এটা যদি ইএফ এর জায়গায় বসিয়ে দাও এবং কেবির ভ্যালুটা যদি এখানে বসাও তাহলে 1 ইলেকট্রন ভোল্টের জন্য ফার্মি টেম্পারেচার কত হওয়া উচিত সেটা তুমি বের করে ফেলতে পারবে। এবং তুমি যদি হিসাব করো তাহলে তুমি দেখবে যে 1 ইলেকট্রন ভোল্টের জন্য ইকুইভ্যালেন্ট টেম্পারেচার হলো 11,604 কেলভিন। তার মানে আমরা তো জেনারেলি সেন্টিগ্রেড স্কেলে হিসাব করি 11,604 কেলভিন, আর তুমি যদি সেন্টিগ্রেড স্কেলে এটাকে এক্সপ্রেস করো তাহলে ওই 273 এর তফাৎ হয়। এটা এমন কোনো তফাৎই না। তার মানে বোঝাই যায় যে 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি তুমি যদি চাও তাহলে তোমার একটা সিস্টেমকে প্রায় 11,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যেতে হবে। কাজে বুঝতেই পারছো 1 ইলেকট্রন ভোল্ট যে এনার্জি সেইটা একটা বিপুল পরিমাণে থার্মাল এনার্জির ইন্ডিকেশন। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যে 1 ইলেকট্রন ভোল্ট যদি ফার্মি এনার্জির কথা বলা হয় তাহলে তোমার সাথে সাথে মাথার মধ্যে আসবে এই এনার্জিটা থার্মাল এনার্জিতে যদি কনভার্ট করতাম তাহলে এইখানে যে টেম্পারেচারটা আমি পেতাম সেটা 11,000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ওই 604 নিয়ে আর আমি মাথা ঘামাচ্ছি না। তাহলে এইটা হলো টেম্পারেচার এনার্জি ইকুইভ্যালেন্স। এবং এই স্লাইডের আগের স্লাইডে যদি আবার একটু ফিরে যাই তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এই যে কপারের যে ফার্মি এনার্জি এটাকে যদি তুমি টেম্পারেচারে প্রকাশ করো তাহলে এই এনার্জিটা কপারের ইলেকট্রনের ফার্মি এনার্জি, এটা আমি বারবার বলবো না, এটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এই এনার্জিটা তুমি যদি টেম্পারেচারে প্রকাশ করো তাহলে এই ইলেকট্রন ভোল্টে প্রকাশিত এনার্জির জন্য টেম্পারেচার কেমন দরকার? অলমোস্ট 80,000 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা কেলভিন। কত হাই টেম্পারেচারে সেন্টিগ্রেড এবং কেলভিনের ভিতরে পার্থক্য খুব সামান্য, সেই জন্য আমি এক একভাবে বলছি, এটাও খেয়াল করার একটা বিষয় আছে। তুমি যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো তাহলে তুমি দেখছো যে অ্যালুমিনিয়ামে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রনের মোবাইল ইলেকট্রন, কন্ডাকশন ইলেকট্রন, সেই ইলেকট্রনের যে ফার্মি এনার্জি আছে সেই ফার্মি এনার্জির ইকুইভ্যালেন্ট টেম্পারেচার লাখ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে। তাহলে কি জিনিস বোঝা গেল যে একটা সিস্টেমের ফার্মি গ্যাসে ফার্মিয়নের, আমরা যদি এই মেটালিক সিস্টেম গুলোর কথা চিন্তা করি, এইসব ইলেকট্রন গুলোর যে কাইনেটিক এনার্জি আছে সেই কাইনেটিক এনার্জিকে যদি আমি টেম্পারেচার স্কেলে প্রকাশ করতে চাই তাহলে আমরা দেখবো সেগুলোর ইকুইভ্যালেন্ট টেম্পারেচার একটা বিপুল মানে বড় সংখ্যা। এটা মাথার মধ্যে রাখতে হবে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আমি তোমাদেরকে ভালো করে খেয়াল করতে বলবো যে ফার্মি এনার্জিকে আমরা ডিফাইন করেছিলাম কোন টেম্পারেচারে? একজন বলো, আমি রেসপন্স চাচ্ছি। কোন টেম্পারেচারে আমরা ফার্মি এনার্জিকে ডিফাইন করেছিলাম? সবাই চুপ কেন? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? কথাগুলো বোঝা যাচ্ছে না, হ্যাঁ, মাঝে মাঝে শোনা যাচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ? হয়ে যাচ্ছে, কেটে কেটে মাঝে মধ্যে যাচ্ছে, এরকম হচ্ছে। মাঝে মাঝে কেটে যাচ্ছে। আমি ভাবছিলাম এটা আমার প্রবলেম হচ্ছে, কিন্তু আসলে তো সবার হচ্ছে তাহলে স্যার। হ্যাঁ, কিন্তু আমার এদিক থেকে তো নেটওয়ার্কের কানেকশন ভালো দেখতে পাচ্ছি আমি। আমার এদিক থেকে তো নেটওয়ার্কের কানেকশন আমি কোনো সমস্যা দেখছি না আর কি।
আমার প্রশ্ন হলো ফার্মি এনার্জিকে আমরা কোন টেম্পারেচারে ডিফাইন করেছি? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। গুড, এই তো পরিষ্কার শুনতে পাচ্ছ। তাহলে কথাটা হলো, ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে ফার্মি এনার্জিকে আমরা ডিফাইনই করেছি অ্যাবসলিউট জিরোতে, কিন্তু দেখা যাচ্ছে আমার একটা মেটালিক সিস্টেমে যে মোবাইল ইলেকট্রন গুলো আছে তাদের যে কাইনেটিক এনার্জি সেটা লাখ ডিগ্রি কেলভিন বা লাখ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যেমন কাইনেটিক এনার্জি তেমন কাইনেটিক এনার্জি। এই ঘটনাটা কেন ঘটলো কেউ কি ব্যাখ্যা করতে পারবে? যে আসলে তো এটা অ্যাবসলিউট জিরোতে আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলোর বিপুল পরিমাণে কাইনেটিক এনার্জি আছে, যেই কাইনেটিক এনার্জিকে যদি টেম্পারেচার স্কেলে প্রকাশ করা হয় সেটা একটা মস্ত বড় টেম্পারেচারে দাঁড়ায়। কেউ কি ব্যাখ্যা করতে পারবে কিনা? আচ্ছা, বোঝা যাচ্ছে। আবার তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটাও আমি বুঝতে পারছি না আর কি। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে একটু অন্যভাবে আমরা চিন্তা করি। আমরা যখন ফার্মি এনার্জির কথা চিন্তা করেছিলাম, আমরা যখন অ্যাবসলিউট জিরোতে ছিলাম, তখন আমাদের ফার্মি সিস্টেমটা ডিজেনারেসি কি খুব বেশি ছিল না ডিজেনারেসি খুব কম ছিল? লেভেল অফ ডিজেনারেসি কি খুব বেশি ছিল নাকি কম ছিল? স্যার কম ছিল তো মনে হচ্ছে। না রে বাবা, তখন আমরা ম্যাক্সিমালি ডিজেনারেট ছিলাম। আমরা ম্যাক্সিমালি ডিজেনারেট ছিলাম কেন? কারণ তুমি যখন অ্যাবসলিউট জিরোতে আছো তখন আসলে তো তোমার যে ইলেকট্রন গুলো আছে বা ফার্মি গ্যাস যেই পার্টিকেল গুলো দিয়ে তৈরি, তাদের আসলে তো কোনো থার্মাল এনার্জি নাই। কাজেই তোমাকে কি করতে হয়েছে? প্রথমে একেবারে লোয়েস্ট পসিবল এনার্জি স্টেটটাকে সম্পূর্ণভাবে ফার্মিয়ন দিয়ে পূর্ণ করতে হয়েছে। লোয়েস্ট পসিবল যে এনার্জি স্টেটটা ছিল সেখানে নিশ্চয়ই অনেকগুলো কোয়ান্টাম স্টেট ছিল। আমি তোমাদের ডিজেনারেসি শিখিয়েছি যে এনার্জি ভ্যালু একটা, কিন্তু সেই এনার্জি ভ্যালুকে ফুলফিল করে অনেকগুলো কোয়ান্টাম স্টেট যদি থাকে তাহলে আমরা বলি সেখানে ডিজেনারেট স্টেট আছে। কথাটা এরকম। আমি এই জিনিসটা নিয়ে এখন অনেকখানি কথা বলবো, ভালো করে শুনবে, কারণ মাথার মধ্যে কিছু ঢুকছে সেটা আমার মনে হচ্ছে না আর কি। ধরা যাক তোমার একটা বহুতল বিশিষ্ট ভবন আছে, ঠিক আছে? একটা বহুতল বিশিষ্ট ভবন আছে। কত তলা সেটা নিয়ে আমি কথা বলছি না, বহুতলা। কত তলা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। এখন নিচতলাতে থাকতে যে এনার্জি লাগে, দোতলায় থাকতে তার চেয়ে বেশি এনার্জি লাগে, তিনতলায় থাকতে তার চেয়ে বেশি এনার্জি লাগে, চারতলায় থাকতে তার চেয়ে বেশি এনার্জি লাগে, অ্যান্ড সো অন। তাহলে সবচেয়ে কম এনার্জি নিয়ে আমি যদি এই তলাগুলো পূর্ণ করা শুরু করি এবং আমরা যদি বলি যে নিচতলাতে 10টা ঘর আছে, তার মানে 10টা কোয়ান্টাম স্টেট আছে। এই 10টা কোয়ান্টাম স্টেট সবাই যেহেতু নিচতলাতে আছে, 10টা কোয়ান্টাম স্টেট আলাদা, কিন্তু এই 10টা ঘরে যেই ফার্মিয়ন গুলো থাকবে তাদের প্রত্যেকের এনার্জি এক। তার অর্থটা কি দাঁড়াচ্ছে? তার অর্থটা দাঁড়াচ্ছে আমার নিচতলাটা 10 ফোল্ড ডিজেনারেট। তাহলে আমি সবচেয়ে কম এনার্জি নিয়ে যদি ফার্মিয়ন দিয়ে এই তলাগুলো পূর্ণ করতে থাকি, তাহলে নিচতলাতে আমি কয়টা ফার্মিয়ন রাখতে পারবো? আমি উত্তর চাচ্ছি। 10টা। 10টা ফার্মিয়ন রাখতে পারবো। 11টা কি রাখতে পারবো? না স্যার। 11টা পারবো না, কারণ 11টা রাখতে গেলে ওই 10টা ঘরের কোনো একটা ঘরে দুটো ফার্মিয়ন রাখতে হবে, যেটা এক্সক্লুশন প্রিন্সিপাল পারমিট করবে না। কথাটা বোঝা গেল? আচ্ছা, তাহলে 10টা দিয়ে নিচতলা পূর্ণ করলাম। এরপরে 11 নাম্বারটা আমি বাধ্য হয়ে আমার কোথায় বসাতে হবে? দোতলায় না তিনতলায়? দোতলায়, কারণ তিনতলায় বসালে আমার এনার্জি বেড়ে যাবে। আমি দোতলায়
বসানো শুরু করলাম। ধরা যাক দোতলায় 20টা কামরা আছে, তার মানে 20টা কোয়ান্টাম স্টেট আছে। আমি দোতলায় ওই 20টা পূর্ণ করার পরেই আমি তৃতীয় তলায় যাব। তৃতীয় তলায় যতগুলো আছে সেগুলো সব পূর্ণ করার পরে আমি যাব চতুর্থ তলায়। তাহলে কি দেখা যাচ্ছে, যখন আমার বাইরে থেকে আমাকে কেউ বাড়তি থার্মাল এনার্জি দিচ্ছে না, তখন আমি বাধ্য হয়েই তলারগুলো সম্পূর্ণ পূর্ণ না করে উপরেরটায় উঠতে পারবো না। তলারগুলো সম্পূর্ণ পূর্ণ না করে উপরেরটায় উঠতে পারবো না। কিন্তু যদি আমার বাইরে থেকে অনেক থার্মাল এনার্জি দেওয়া থাকতো, তাহলে তো আমি নিচতলায় বসাতে বাধ্য হতাম না। আমি ইচ্ছা করলে একটাকে টেনে একেবারে 5 তলায় বসিয়ে দিতে পারতাম। তার মানে যখন আমার কোনো থার্মাল এনার্জি নাই, তার মানে when I am at absolute zero, তখন আমার নিচ থেকে প্রত্যেকটা স্টেটকে যতগুলো কোয়ান্টাম লেভেল মানে অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টাম স্টেট আছে কনসিস্টেন্ট টু দ্যাট এনার্জি লেভেল, তার প্রত্যেকটাকে পূর্ণ না করা পর্যন্ত আমি তার উপরটাই উঠতে পারবো না। একটা একটা করে পূর্ণ করব, এরকম করে উপরে উঠবো। উপরে উঠতে উঠতে ইউনিট ভলিউমে যতগুলো ফার্মিয়ন আছে সেগুলো পূর্ণ করতে আমার যেই লেভেলে পৌঁছাতে হবে সেটাই হলো ফার্মি এনার্জি। কাজে এই সময়ে ডিজেনারেসিটা সবচেয়ে বেশি, কারণ প্রত্যেকটা এনার্জি স্টেটে যতগুলো কোয়ান্টাম স্টেট আছে সেগুলোর প্রত্যেকটার ভিতরে আমি বাধ্য হচ্ছি একটা করে ফার্মিয়ন বসাতে। তাহলে কি, যে আমরা যখন অ্যাবসলিউট জিরোতে আছি তখন ডিজেনারেসিটা সবচেয়ে বেশি, কারণ সমস্ত কোয়ান্টাম স্টেটগুলোকে পূর্ণ না করা পর্যন্ত একটা পার্টিকুলার লেভেলের আমি অন্য লেভেলে যেতে পারি না। কিন্তু আমি যখনই টেম্পারেচার বাড়ানো শুরু করব, তখনই আমার নিচতলাতে আগে 10টা বসাতে হয়েছিল, কিন্তু আমার টেম্পারেচার যদি কিছুটা বেশি থাকে তাহলে আমি কিন্তু 9টা বসিয়েই একটাকে দোতলাতেও বসাতে পারি, কারণ আমার হাতে এখন থার্মাল এনার্জি আছে। থার্মাল এনার্জি যদি আরো বেশি থাকে তাহলে আমি নিচতলাতে 5টা বসিয়ে 3টাকে দোতলায় বসিয়ে আর একটাকে 3 তলায় আর একটাকে 4 তলায় নিয়ে যেতে পারি। কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, জি, স্যার। আমি যত তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমি যত বাইরে থেকে বেশি থার্মাল এনার্জি দেব তত এই ডিজেনারেসিটা কমতে থাকবে। আমি যদি প্রচুর এনার্জি দিতে পারি বাইরে থেকে, তাহলে ওই নিচতলাতে 10টার জায়গায় 2টো বসিয়ে আমি কোনো আর 3টাকে 7 তলাতেও বসাতে পারি, কারণ আমার হাতে এখন এনার্জি আছে, খরচ মেটানোর মতো আমার এখন পুঁজি আছে। তাহলে এই যে ফার্মি টেম্পারেচারের কথাটা আমরা বলছি, যেই টেম্পারেচারের ইকুইভ্যালেন্ট এনার্জি ফার্মি এনার্জির সমান, এই টেম্পারেচারে যদি একটা ম্যাটেরিয়ালকে নিয়ে যাওয়া যায়, একটা সিস্টেম অফ ফার্মি গ্যাসকে নিয়ে যাওয়া যায়, তাহলে বলতে গেলে আর ডিজেনারেসির কোনো এফেক্টই থাকে না, কারণ এত বেশি এনার্জি আছে। আমার নিচের স্টেটটাকে সম্পূর্ণভাবে পূর্ণ করতে হবে, তারপরেটাকে সম্পূর্ণভাবে পূর্ণ করতে হবে, তারপরে ভাবে সম্পূর্ণটা পূর্ণ করতে হবে, যেটা করতে আমি বাধ্য হয়েছিলাম এট লো এনার্জি, সেই কন্ডিশনটা আর থাকে না, কারণ আমার পকেটে এখন প্রচুর পয়সা, যাকে আমি যে তলা ইচ্ছা পাঠিয়ে দিতে পারি। তাহলে এই যে ফার্মি টেম্পারেচার, এইটাকে ডিজেনারেসি টেম্পারেচার নামেও ডাকা যেতে পারে। অ্যাবসলিউট জিরোতে ডিজেনারেট কমপ্লিটলি, ফার্মি টেম্পারেচার যদি যাও তাহলে এটা নন ডিজেনারেট স্টেটে চলে যায়। তাহলে অ্যাবসলিউট জিরোতে কমপ্লিট ডিজেনারেসি, ফার্মি টেম্পারেচারে অলমোস্ট নন ডিজেনারেট, আর এর মধ্যবর্তী যে টেম্পারেচার গুলো আছে সেই সব টেম্পারেচার যত বাড়বে ডিজেনারেসি লেভেল তত কমতে থাকবে, ডিজেনারেসির এফেক্টটা তত কমতে থাকবে। কিছু কি ধরা যায়, কিছু কি বোঝা যায়? কিছু কি বুঝতে পারছো তোমরা? এটা চিন্তা ভাবনা করতে হবে। আমি প্রচুর প্রচুর সময় এই একটা সহজ জিনিসের পিছনে ব্যয় করেছি। এখন তোমরা যদি চিন্তা করো দেন ইউ উইল বি এবল টু মেক সেন্স। তোমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে এই যে ফার্মি টেম্পারেচার, এই ফার্মি টেম্পারেচার ওই যে আমি যেটা ব্যাখ্যা করলাম যে এটাকে ডিজেনারেসি টেম্পারেচারও বলা হয়। তাহলে সহজ করে আরেকবার বলি, সহজ কথা হলো টেম্পারেচার যত লো আমার সিস্টেমটা তত বেশি ডিজেনারেট, টেম্পারেচার যত হাই আমার সিস্টেমটা তত বেশি নন ডিজেনারেট। আচ্ছা, এখন
কিছু ইউজফুল রিলেশন আছে, এগুলো শুধু কনভার্সন ফ্যাক্টর। যে ফার্মি এনার্জি হলো ইএফ, সেই ইএফ এর সাথে আমরা একটা মোমেন্টামকে ডিফাইন করতে পারি, যেটাকে আমরা বলছি পিএফ। এটা হলো ফার্মি মোমেন্টাম। ফার্মি মোমেন্টাম এবং ফার্মি এনার্জির মধ্যে কি সম্পর্ক? পিএফ যদি ফার্মি এনার্জি হয় তাহলে ফার্মি মোমেন্টাম হলো পিএফ স্কোয়ার ওভার 2m। এইটা তো তোমরা জানো কাইনেটিক এনার্জির জন্য এক্সপ্রেশন, এবং তোমাদের আগেই বলা হয়েছে যে ফার্মি এনার্জিটা হলো কমপ্লিটলি কাইনেটিক এনার্জি, আর পিএফ স্কোয়ার ওভার 2m হলো বেসিক্যালি হাফ mv স্কোয়ার। যে কাইনেটিক এনার্জির জন্য এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশন, এটা নন রিলেটিভিস্টিক, তোমাদের রিলেটিভিটি বোধহয় পড়ানো হচ্ছে, কাজেই ইউ শুড নো। তাহলে তোমার যদি ইএফ জানা থাকে এবং তোমার যে সিস্টেম অফ ফার্মিয়ন আছে সেই ফার্মিয়ন গুলোর যদি ভর জানা থাকে, তাহলে তুমি ফার্মি মোমেন্টাম বের করতে পারবে। ঠিক তেমনি বের করা যায় ফার্মি ভেলোসিটি। আবারও ফার্মি এনার্জির সাথে এটার সম্পর্ক হলো ইএফ যদি ফার্মি এনার্জি হয় তাহলে হাফ এম ভি এফ স্কোয়ার। এটা হলো এখান থেকে ভিএফ এর ভ্যালু বের করা যায়, সেটা হলো ফার্মি ভেলোসিটি। আমি তোমাদের যে টেবিলটা দেখিয়েছি, তোমাদের একটা টেবিল আছে যেখানে বিভিন্ন এলিমেন্টের জন্য, মেটালিক সিস্টেমের জন্য ইলেকট্রনগুলোর ফার্মি এনার্জি দেয়া আছে। তোমরা এটা বের করবে সেই সমস্ত সিস্টেমের জন্য ফার্মি ভেলোসিটি কত হয়, এটা তোমরা সবাই ক্যালকুলেট করবে। এখানে এম কিসের ভর হবে কে বলতে পারে? এম কিসের ভর? ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর, গুড। এম হচ্ছে ইলেকট্রনের ভর। এখানে ইলেকট্রনের ভর বসিয়ে দেবে। ইএফ তো তুমি জানোই, ওই টেবিল থেকে তুমি জানো, তুমি ভিএফ এর ভ্যালু বের করবে, এবং এটা ইলেকট্রন ভোল্টে আছে। ইলেকট্রনের ভর আসবে তোমার কেজিতে, কাজে এটাকে তোমার জুলে নিয়ে যেতে হবে। দেন ইউ উইল গেট দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রনস। তোমরা আন্দাজ করার চেষ্টা করবে যে এই যে আমাদের যে ফার্মি সিস্টেম গুলো আছে সেখানে ইভেন অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইলেকট্রন গুলো কি প্রবল বেগে ছোটাছুটি করে। আচ্ছা, তারপরে আছে ফার্মি ফ্রিকোয়েন্সি। এখানে কি করা হয়েছে? ফার্মি এনার্জিকে এইচ নিউ এফ দিয়ে প্রকাশ করা হয়েছে। এটা হলো নিউ হলো ফ্রিকোয়েন্সি, আর এফ দিয়ে ফার্মি বোঝানো হয়েছে। তার মানে কি, এই যে ফার্মি এনার্জি আছে তার সাথে একটা ফ্রিকোয়েন্সিকেও সম্পর্কিত করা যায়, এবং যেই সম্পর্ক দিয়ে আমরা এটাকে করেছি এটাকে প্ল্যাঙ্কের রিলেশন, তোমরা জানো এটা প্ল্যাঙ্কের হাইপোথিসিস। তাহলে ফার্মি মোমেন্টামের কথা আসলো, ফার্মি মোমেন্টামের কথা বললাম, ফার্মি ভেলোসিটির কথা বললাম, ফার্মি ফ্রিকোয়েন্সির কথা বলেছি। আমরা ফার্মি ওয়েভ ভেক্টরের কথাও বলতে পারি। ওয়েভ ভেক্টর কি জিনিস তোমরা শিখেছো? ওয়েভ ভেক্টর নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা কিভাবে ফার্মি এনার্জির সাথে এটাকে সম্পর্কিত করব? এখানে যেটা লেখা হয়েছে h/2π, এটাকে তোমরা বলো এইচ কাট, অথবা এটার আরেকটা নাম আছে রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে রিডিউস প্ল্যাঙ্কস কনস্ট্যান্টকে যদি তুমি ফার্মি ওয়েভ ভেক্টর দিয়ে গুণ করো তাহলে কি পাওয়া যায়? এটা হলো ফার্মি মোমেন্টাম। তাহলে মোমেন্টামের স্কোয়ার ওভার 2m, এটা হলো ফার্মি এনার্জি। তার মানে এই প্রথম সম্পর্কটা আর এই সম্পর্ক আসলে একই সম্পর্ক, যেখানে আমরা এই যে মোমেন্টাম এবং ওয়েভ ভেক্টরকে সম্পর্কিত করেছি। h কাট মাল্টিপ্লাইড বাই kf ফার্মি ওয়েভ ভেক্টর gives you the Fermi momentum। এই সম্পর্ক কি তোমাদের জানা আছে? ওয়েভ ভেক্টর এবং মোমেন্টামের ভিতরকার সম্পর্ক কি তোমরা দেখেছো? না স্যার। কেন দেখোনি? এতদিনে তো দেখা উচিত। কোথাও তোমরা পড়োনি যে h কাট মাল্টিপ্লাইড বাই k সমান p? এটা ডিব্রগলি ইয়ে থেকে আসে, এটা সিম্পলি ডিব্রগলি রিলেশন থেকে পাওয়া যায়। তোমরা সবাই এটা বের করার চেষ্টা করবে তো যে কিভাবে মোমেন্টামের সাথে ওয়েভ ভেক্টরের সম্পর্ক স্থাপন করা যায়। এটা আসে কোথা থেকে আমি বলে দিচ্ছি, এটা ডিব্রগলি রিলেশন থেকে আসে। তার মানে এই যে এখানে যে ফার্মি ওয়েভলেন্থের জন্য যে এক্সপ্রেশনটা আমি দেখিয়েছি এটাই তো ডিব্রগলি ওয়েভলেন্থের জন্য এক্সপ্রেশন, এবং ডিব্রগলি রিলেশন থেকে এটা পাওয়া যায়। এই জায়গা থেকে তুমি ইচ্ছা করলে মোমেন্টাম সমান যে h কাট মাল্টিপ্লাইড বাই ওয়েভ ভেক্টর সেটা তুমি বের করতে পারবে। এটা খুব সহজ, এখনই তোমরা যদি চিন্তা করো তোমরা বের করে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে সেই সমস্ত ইউজফুল রিলেশন, যে রিলেশনে আমরা কি করেছি, আমরা ফার্মি এনার্জির সাথে ফার্মি মোমেন্টাম, ফার্মি ভেলোসিটি, ফার্মি ফ্রিকোয়েন্সি, ফার্মি ওয়েভ ভেক্টর এবং ফার্মি ওয়েভলেন্থ
এই জিনিসগুলোকে সম্পর্কিত করেছে। এই স্লাইডটা কি তোমরা বুঝতে পারছো? এটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, কে যেন দুর্বল গলায় স্যার বললো। আমি জানি না তোমরা আসলে আমার কথা ভালো করে শুনতে পাচ্ছ কিনা, বাট দিস ইজ ভেরি কি বলবো নন ইন্টারঅ্যাক্টিভ আর কি। আমি আজকে একদমই সাড়া পাচ্ছি না, আমি জানি না কেন। দিস আর স্ট্যান্ডার্ড রিলেশনস, ঠিক আছে? এগুলো সব স্ট্যান্ডার্ড রিলেশনস এবং বুঝতে না পারার তো বুঝতে পারা উচিত। থিঙ্ক অ্যাবাউট ইট। আর না বুঝতে পারলে আমরা সামনের ক্লাসে আবার এগুলো নিয়ে আলোচনা করবো, কারণ আজকে আমার একটু কনফিউশন হচ্ছে যে তোমরা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা আর কি, নাকি সবাই এমনি ঘাপটি মেরে আসো তাও বুঝতে পারছি না। সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম উইল ডিসকাস ইট। ঘাপটি মেরে নেই, কিভাবে আমারটা শুনতে পাচ্ছি না। জি স্যার, কখন আমাদেরটা শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছ না, কিন্তু আমি তো তোমাদের একটা পরিষ্কার শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো স্লাইড গুলো ভালো করে দেখো এবং আলাপ আলোচনার সুযোগ তো আসেই আর কি। এরপরে আমি যে জিনিসটা নিয়ে আজকে একটু কথা বলবো সেটা হলো থার্মোডাইনামিক প্রবাবিলিটি। এটা নিয়ে তোমাদের সাথে এর আগেও আমার কথা হয়েছে, তারপরেও আমি ধারণা করছি এবং আমি লক্ষণ তো দেখতেই পাচ্ছি যে তোমরা সেসব ভুলে টুলে বসে আছো আর কি। সো আমি এগুলো নিয়ে আজকে আবার কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, থার্মোডাইনামিক প্রবাবিলিটিটা কি জিনিস? এইখানে মোটামুটি তার একটা, এই যদিও এই টেক্সটটা কেন যেন ওইরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বাট দ্য সেন্টেন্সেস আর ওকে, কাজে এই সেন্টেন্স গুলো ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। In thermodynamics, a system is characterized by specific values of density, pressure, temperature, energy. And energy কথাটা নাই, but you can include energy. Energy is very important. In thermodynamics, a system is characterized by specific values of density, pressure, temperature, energy, and other measurable quantities. Thermodynamics এ আমরা একটা সিস্টেমকে কিভাবে ক্যারেক্টারাইজ করি? আমরা ক্যারেক্টারাইজ করি তার প্রেসার, টেম্পারেচার, এনার্জি, এই সমস্ত প্যারামিটার দিয়ে। এবং তোমাদের আমি ক্লাসে বলেছিলাম আগে, এবং তোমাদের খুব ভালো করে জানা থাকার কথা, যেই সমস্ত প্যারামিটার দিয়ে আমরা একটা থার্মোডাইনামিক সিস্টেমকে ক্যারেক্টারাইজ করি এগুলো কিন্তু সবই ম্যাক্রোস্কোপিক প্যারামিটার। তার মানে এই প্যারামিটার গুলো হচ্ছে মেজারেবল কোয়ান্টিটিস এবং এগুলো ম্যাক্রোস্কোপিক প্যারামিটার। এই সমস্ত প্যারামিটারের যে ভ্যালুগুলো পাওয়া যায় সেগুলো থেকে আমরা একটা থার্মোডাইনামিক সিস্টেমকে ক্যারেক্টারাইজ করি। কিন্তু আমরা যেই সমস্ত থার্মোডাইনামিক প্যারামিটার দিয়ে সিস্টেমকে ক্যারেক্টারাইজ করি, যেমন আমরা বলতে পারি যে আমার এই সিস্টেমটার প্রেসার এত, এখানে পার্টিকেলের সংখ্যা এত, এই পার্টিকেলগুলোর ডেনসিটি এত, এই সিস্টেমের যে মেজারেবল টেম্পারেচার সেই টেম্পারেচার হচ্ছে এত, এই সিস্টেমের যে টোটাল এনার্জি মেজারেবল এনার্জি সেই এনার্জি হলো এত। এই কথাগুলো আমরা বলতে পারি এবং এগুলো দিয়ে আমরা তার ম্যাক্রোস্কোপিক স্টেটটাকে ডিফাইন করি। এই কথা যখন আমরা বলি তখন মাইক্রোস্কোপিক্যালি যেই পার্টিকেল গুলো দিয়ে আমার সিস্টেমটা তৈরি তারা কে কোথায় আছে, তাদের ইন্ডিভিজুয়ালের এনার্জি কত, পজিশন কত, মোমেন্টাম কত, এগুলো কিন্তু আমরা বলি না। এগুলো কিসের উপরে ডিপেন্ড করে? এগুলো ডিপেন্ড করে হচ্ছে তারা নিজেদের ভিতরে তাদের যে বিন্যাস এবং সজ্জা সেটা কেমন, তারা কিভাবে সাজানো আছে, তারা কে কোন জায়গায় আছে, ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো। এগুলো আমার থার্মোডাইনামিক্যাল স্টেট ডিসক্রাইব করার জন্য বলার প্রয়োজন পড়ে না, আমার শুধুমাত্র সেই সমস্ত প্যারামিটার বলার প্রয়োজন পড়ে যেগুলো হলো ম্যাক্রোস্কোপিক। কিন্তু কথা হলো এই ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশনের ভেতরে তো আসলে মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন আছে। তাহলে এই যে মাইক্রোস্কোপিক ডেসক্রিপশনটা আছে যেটা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, যেমন তোমরা যে ঘরের ভিতরে আসো সেই ঘরে যে গ্যাস পার্টিকেল গুলো আছে এই মুহূর্তে তাদের পজিশন, ভেলোসিটি, একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের কাইনেটিক এনার্জি যেমন, ঠিক পরের মুহূর্তে সেটা আবার পাল্টে যাচ্ছে। এক এক সময় তাদের অবস্থা এক এক রকম। এই যে এক এক সময় তাদের অবস্থা এক এক রকম, এই যে অবস্থাগুলোর সতত পরিবর্তনশীল ডিস্ট্রিবিউশন, এগুলোর প্রত্যেকটা অবস্থা হলো একটা করে মাইক্রোস্টেট।
এগুলো হলো প্রত্যেকটা অবস্থা হলো একটা করে মাইক্রোস্টেট। ম্যাক্রোস্টেটে কিন্তু পরিবর্তন হচ্ছে না, মোরলেস তোমার ঘরে এই মুহূর্তে তাপমাত্রা, তোমার ঘরে যে গ্যাস পার্টিকেল গুলো আছে এই মুহূর্তে তাদের ডেনসিটি এবং ভলিউম এবং এদের ওভারঅল এনার্জি, এটা কিন্তু বলতে গেলে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল গুলোর যে তোমার বিন্যাস এবং সজ্জা সেটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। তাহলে মেসেজটা কি? মেসেজটা হলো যে ম্যাক্রোস্টেটকে ফিক্স রেখে মাইক্রোস্টেটে অনেক রকম চেহারা হতে পারে। আর থার্মোডাইনামিক প্রবাবিলিটি আমি কি বলি, যে ফর এ গিভেন ম্যাক্রোস্টেট কত রকমের মাইক্রোস্টেট হওয়া সম্ভব। দেওয়া ম্যাক্রোস্টেটের জন্য অথবা ফিক্সড ম্যাক্রোস্টেটের জন্য টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস যত রকমের হওয়া সম্ভব সেই সংখ্যাটার নাম হলো থার্মোডাইনামিক প্রবাবিলিটি। এবং এই যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি, এটাকে আমরা যে সিম্বল দিয়ে ডিফাইন করি মোস্টলি সেটা হলো ডাব্লিউ। এই থার্মোডাইনামিক প্রবাবিলিটির সাথে এনট্রপির একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমার ধারণা এটা তোমরা পড়েছো, এটা বোধহয় তোমরা ইভেন সেকেন্ড ইয়ারেও পড়ে থাকতে পারো অথবা থার্ড ইয়ারে যদি এখনো না পড়ো তাহলে তোমাদের লিয়াকত স্যার এটা নিয়ে ক্লাস নেবেন। সেই সম্পর্কটা আমাদের ফিজিক্সে যত রকমের ইকুয়েশন আছে, যত রকমের রিলেশন আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনস। এবং সেই সম্পর্কটা এখানে দেখানো হয়েছে। এস যদি এনট্রপি হয় এবং ডাব্লিউ যদি থার্মোডাইনামিক প্রবাবিলিটি হয় তাহলে এস ইকুয়ালস কেবি, বোলসম্যান কনস্ট্যান্ট, এবং তার সাথে গুণ করা আছে কি ন্যাচারাল লগারিদম অফ ডাব্লিউ। এই যে সম্পর্কটা এখানে দেখানো হয়েছে এইটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিউটিফুল সম্পর্ক, যেটা এনট্রপির সাথে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটির সম্পর্ক স্থাপন করেছে। এবং এইখান থেকে বোঝা যায় যে একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে যেতে হয়, একটা সিস্টেমকে যদি ইকুইলিব্রিয়ামে রিচ করতে হয়, আমি তোমাদের যখন পস্টুলেটস অফ কোয়ান্টাম অ্যান্ড ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়িয়েছিলাম তখন তোমাদের আমি বলেছিলাম যে একটা সিস্টেম কখন ইকুইলিব্রিয়ামে যাবে, যখন থার্মোডাইনামিক প্রবাবিলিটি হবে ম্যাক্সিমাম। তাহলে এই যে বলসম্যান রিলেশন যেটা বলছে যে ডাব্লিউ যদি ম্যাক্সিমাম হয়, which we require for the system to be in equilibrium, W যদি ম্যাক্সিমাম হয় তাহলে নিশ্চয়ই এনট্রপিও ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তাহলে এনট্রপিও ম্যাক্সিমাম হবে। তাহলে এইটা থেকে কি বোঝা যায় যে ম্যাক্সিমাম এনট্রপি আলা যে সিস্টেম, এই ইকুয়েশন থেকে যেটা বোঝা যায় সেটা হলো ম্যাক্সিমাম এনট্রপি আলা যে সিস্টেম, সেই সিস্টেমের জন্য থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি ম্যাক্সিমাম। এবং থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি ম্যাক্সিমাম হওয়ার অর্থ কি, এটাও আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে ওই সিচুয়েশনটা হলো মোস্ট প্রবাবল। যেই ম্যাক্রোস্টেটের জন্য থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি ম্যাক্সিমাম, ওই ম্যাক্রোস্টেটটা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে সব মিলে যদি সামারাইজ করি তাহলে কি দাঁড়ালো? সব মিলে যদি সামারাইজ করি তাহলে এটাই দাঁড়ালো যে ইকুইলিব্রিয়াম স্টেট হলো সবচেয়ে প্রবাবল স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেটে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি ম্যাক্সিমাম হয় এবং ইকুইলিব্রিয়াম স্টেটে এনট্রপিও ম্যাক্সিমাম হয়। এইটা থেকে ওই খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেশনটা পাওয়া যায়। আমরা বলি যে সমস্ত সিস্টেমকেই যদি আমরা তার মতো করে রেখে দিই তাহলে সেই ইকুইলিব্রিয়ামের দিকে চলে যায়। তাহলে মহাবিশ্বের সমস্ত সিস্টেমেরই প্রবণতা হলো কি, তাকে যদি বিশেষভাবে বিরক্ত না করা হয় তাহলে তার প্রবণতা হচ্ছে আস্তে আস্তে ইকুইলিব্রিয়ামের দিকে চলে যাওয়া। যদি সে নন ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে তাহলে তার প্রবণতা হচ্ছে আস্তে আস্তে ইকুইলিব্রিয়ামের দিকে চলে যাওয়া। আর যদি ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে তাহলে তার প্রবণতা হলো ইকুইলিব্রিয়াম স্টেটেই থেকে যাওয়া। তাহলে এই ধারণাগুলো থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি এবং এখানে যে বলসম্যান রিলেশন আছে সেই রিলেশন থেকে পাওয়া যায়। এই জন্যই ফিজিক্সে এটার গুরুত্ব এত বেশি। তো আমরা থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি কাকে বলে সেটা কিছুটা শিখলাম, এবং কি শিখলাম যে এটার সাথে এনট্রপির কি রিলেশন এবং কিভাবে একটার ম্যাক্সিমাইজেশন লিডস টু দ্য ম্যাক্সিমাইজেশন টু দ্য আদার। তার মানে এনট্রপির ম্যাক্সিমাইজেশন থেকে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটির ম্যাক্সিমাইজেশন, থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটির ম্যাক্সিমাইজেশন থেকে এনট্রপির ম্যাক্সিমাইজেশন।
কতগুলো পার্থক্য আছে। তোমরা এমনি প্রবাবিলিটির কথা পড়েছো, তোমরা ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটির কথা জানো, তোমরা স্ট্যাটিস্টিক্সের প্রবাবিলিটির কথা পড়েছো। এর সাথে থার্মোডাইনামিক প্রবাবিলিটির একটা পার্থক্য আছে। তোমরা জানো ইন ম্যাথমেটিক্স অর ইন স্ট্যাটিস্টিক্স আমরা যে প্রবাবিলিটির কথা বলি এটার ভ্যালু লাইজ বিটুইন 0 to 1, কিন্তু থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটির জন্য ওই 1 এর রেস্ট্রিকশনটা নেই। তার মানে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটির ভ্যালু একটা খুব বড় ভ্যালু হতে পারে, ইট ক্যান এক্সিড 1। ইন দ্যাট সেন্স ইটস নট কোয়াইট সিমিলার টু দ্য ম্যাথমেটিক্যাল অর স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি। এবং এখানে সেই কথাটাই বলা আছে, দ্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি ইজ নট এ প্রবাবিলিটি ইন দ্য ম্যাথমেটিক্যাল সেন্স, ইট ইজ ইউজড ইন স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স টু ডিটারমিন দ্য প্রপার্টিজ অফ systems which are in thermodynamic equilibrium for which the thermodynamic probability attains the maximum value. এখন এই যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি আসে এটা কি করে ক্যালকুলেট করতে হয়, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ আর একটা টপিক যেটা আমি এর পরের ক্লাসে ডিসকাস করার ইচ্ছা রাখি। আমরা এর পরের ক্লাস থেকে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি বিভিন্ন সিস্টেমের জন্য কি করে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে কিছু কথা বলবো। তো সেই কথাটাই এর পরে বলা আছে। Of importance in the calculation of the thermodynamic probability is whether the system's particles are distinguishable or indistinguishable. Consequently, classical and quantum mechanics lead to different expressions for thermodynamic probability. এই কথাটাও নতুন কথা না, আমি কথা প্রসঙ্গে অন্যান্য ক্লাসে তোমাদের এটা বলেছি যে আমার যে সিস্টেমটা আছে সেটাকে আমি কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করব নাকি ক্লাসিক্যালি ট্রিট করব, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার সিস্টেম যে পার্টিকেল গুলো দিয়ে তৈরি, দে আর অফকোর্স আইডেন্টিক্যাল পার্টিকলস, তাদেরকে আমি ডিস্টিংগুইশেবল বলে ট্রিট করতে পারবো নাকি ইনডিস্টিংগুইশেবল বলে আমাকে ট্রিট করতে হবে। যদি ডিস্টিংগুইশেবল হয় তাহলে আমি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের আশ্রয় নেব, যদি ইনডিস্টিংগুইশেবল হয় তাহলে আমরা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ব্যবহার করব। তাহলে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ব্যবহার করলে যেহেতু পার্টিকেল গুলো ইনডিস্টিংগুইশেবল, তাহলে তাদের থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি আমি যেই তরিকায় ক্যালকুলেট করব, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ব্যবহার করলে যেহেতু তারা ডিস্টিংগুইশেবল, তার থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি আমাকে ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেট করতে হবে। উইল লার্ন অ্যাবাউট দোজ। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আজকে আমি একেবারেই বুঝতে পারছি না যে তোমরা আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ না। প্রশ্নটা হলো যে ক্লাসিক্যাল সিস্টেমে থার্মোডাইনামিক প্রবাবিলিটি কি করে বের করতে হয়, এটার ব্যাপারে কি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ক্লাসে কোনো রকম আলোচনা হয়েছে না হয়নি? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? আলোচনা হয়নি। আমি জানতে চাচ্ছি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কি করে থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের করতে হয়, এটার ব্যাপারে তোমাদের কি কোনো রকম ধারণা দেওয়া এখন পর্যন্ত হয়েছে না হয়নি? হয়নি স্যার। হয়নি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আমি যখন কথা বলবো তখন আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যদিও এটা কিন্তু কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অংশ না। কিন্তু শুরু থেকেই আমার আসলে শুধু কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে থাকলে চলছে না, আমাকে আরো বহু রকমের আলাপ আলোচনা করতে হয়েছে। আই ডোন্ট মাইন্ড ইট, কিন্তু এতে তো বুঝতেই পারছো যে আমাদের গতিটা কিছুটা ধীর হয়েছে, আমরা ধীরেই এগোচ্ছি এবং আই ডোন্ট মাইন্ড, ভালো করে শেখাটা হলো গুরুত্বপূর্ণ আর কি। তো আজকের জন্য এটাই শেষ স্লাইড। আজকে আমরা যেগুলো শেখানোর চেষ্টা করেছি, আমি যেটা শেখানোর চেষ্টা করেছি, আই ডোন্ট নো যে কতটুকু তোমরা ধরতে পারলে, সেটা হলো ফার্মি এনার্জির সাথে রিলেটেড যে প্যারামিটার গুলো আছে, ফার্মি মোমেন্টাম, ফার্মি টেম্পারেচার, ফার্মি ওয়েভলেন্থ, ফার্মি ভেলোসিটি, ফার্মি ফ্রিকোয়েন্সি, সো অন, এবং ডিজেনারেসির সাথে টেম্পারেচারের কি সম্পর্ক, ম্যাক্সিমালি ডিজেনারেট সিস্টেম কোন সময় পাওয়া যায়, টেম্পারেচার বাড়ালে কেন আস্তে আস্তে লেভেল অফ ডিজেনারেসি কমতে থাকে, এবং ফার্মি টেম্পারেচারে যখন পৌঁছাই তখন কেন এটা অলমোস্ট নন ডিজেনারেট, এবং আবারও আমরা একটু রিভাইজ করেছি থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটির কনসেপ্ট। এই কথাগুলো বলা হয়েছে, আমি বারবার বলি, তোমরা শোনো কি শোনো না সেটা তোমরা জানো, সেটা হলো দিস আর দ্য কোর থিংস। এগুলো মাথার মধ্যে না ঢুকলে তুমি যতই পড়ো তুমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বুঝতে পারবে না, আয়ত্তে আনতে পারবে না। সো পে অ্যাটেনশন, এবং কিছুটা চেষ্টা থাকা দরকার এগুলো বোঝার জন্য। বুঝতে না পারলে আমি আছি, তোমরা যত প্রশ্ন করবে আমি তত খুশি হব, অ্যান্ড উইল ডিসকাস ইন ডিটেইল, সেটা সমস্যা না। কিন্তু তোমাদের নিজেদের একটা এফোর্ট থাকাটা খুব বেশি জরুরি।
তো এটা বলে আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কমেন্ট থাকে, এখন আমার হাতে আরো কিছুটা সময় আছে, তোমরা করতে পারো যদি শুনতে পাও। স্যার পড়াশোনা রিলেটেড না, এটা অন্য সমস্যা এই ছিল। জোরে কথা বলতে হবে, দেখো না আমি স্যার কিরকম স্যার চিৎকার করে কথা বলি। স্যার পড়াশোনা রিলেটেড না স্যার, অন্য একটা সমস্যা ছিল। হ্যাঁ বলো, তোমার নাম কি? স্যার রনক স্যার। হ্যাঁ রনক, বলো। স্যার আমি এই 5 মিনিট আগে জয়েন করলাম, বিভিন্ন কারণে জয়েন করতে পারিনি, তো আমি তো জানি না যে এর আগে এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা। স্যার দেখলাম যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবার যে গ্রুপ আছে সেখানে বলতেছে যে আমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষা হবে একটা অ্যাপের মাধ্যমে, এটা কি জানেন কিনা স্যার? কিসের কথা বলছো বাবা, আমি বুঝিনি। স্যার আমাদের ডিপার্টমেন্টের যে পরীক্ষা সেটাও একটা অ্যাপ তৈরি হচ্ছে, প্রক্টর রিমোট এক্সাম সিস্টেমে একটা অ্যাপ নাকি তৈরি হচ্ছে, সেখান থেকে সেটার মাধ্যমে আমাদের পরীক্ষা হবে। আমাদের এগুলো কিছুই আমাদের জানা নেই, এবং এটাই হলো যে তোমরা জানো, অথচ এগুলো আমাদের আগে জানা দরকার। আমরা এরকম কোনো কথা এখন পর্যন্ত শুনিনি। কাজে আমার পরামর্শ হচ্ছে যে তুমি যেটা করবে এবং তোমরা সবাই যেটা করবে, সিম্পলি যেভাবে পড়াশোনা করো, এখন যেহেতু ক্লাস করতে হচ্ছে না, তার চেয়ে একটু বেশি পড়াশোনা করবে। সিলেবাস হচ্ছে, ক্লাস হচ্ছে, আমাদের যে কোনো সময় প্রশ্ন করতে পারো। ইউ জাস্ট লিভ ইউর লাইফ নর্মালি যেমন করো, যত দূর সম্ভব সেই নর্মাল লাইফটাকে চালিয়ে যাও, এবং বেশি বেশি করে পড়াশোনা করতে থাকো, বেশি বেশি করে বইপত্র সামনে সাথে থাকলে ঘাটো, এবং আমাদের ক্লাস লেকচার গুলো দেখো, শোনো, এটা ফলো করার চেষ্টা করো। এবং ওইসব ব্যাপারে একেবারেই ওইসব ব্যাপার নিয়ে পাঠ্য না। কেন পাঠ্যাপ হয় না? কারণ এরকম বহু কথা, এক সপ্তাহ পর পর নতুন নতুন কথা শুনবে। তো কোনটার দিকে তুমি মনোযোগ দেবে? মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো ডিসিশন হয়, আমার জানা মতে কোনো ডিসিশন হয়নি, অ্যাবসলুটলি কোনো ডিসিশন হয়নি, কোনো রকম আলাপ আলোচনা হয়নি। কাজে এগুলো নিয়ে তো আসলে পাঠ্যাপ হওয়ার দরকার নেই। তুমি তোমার পড়াশোনাটা সুন্দর করে চালিয়ে যাও এবং শেখো, আরো ভালো করে শেখো, আরো ভালো করে শেখো, রিভাইজ করো। এই কাজগুলো তোমরা এই সময়টা করবে, ওগুলো নিয়ে একদম চিন্তা করবে না। কারণ যেটা বললাম, যে আজকে একটা শুনবে, এক সপ্তাহ পরে আরেকটা শুনবে, তারপরে আরেকটা শুনবে, কান দেওয়ার দরকার কি? ইউ ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু অ্যাজ এ স্টুডেন্ট। বোঝা গেল কি? জি স্যার। হ্যাঁ, এটাই করো, এগুলোতে কান দিও না তো। এগুলো তোমাদের সবকিছুই নষ্ট করছে, সময় নষ্ট করছে, সবকিছু নষ্ট করছে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে। আমি এখন প্রেজেন্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে ক্লাসে আমরা আবার কথাবার্তা বলবো। আমি আরেকটু রেসপন্স চাই, আরেকটু তোমাদের মুখ থেকে শুনতে চাই। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।